হাই ব্রান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সো তোমাদের সামনে হচ্ছে কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এগুলো হচ্ছে কি 2 মার্চ হবে। তো এর আগে হচ্ছে কি ডেন্টালের পরীক্ষা হবে, তারপর হচ্ছে কি স্বাস্থ্যের পরীক্ষা হবে। তো আমরা সেই উপলক্ষে আমরা আজকে জাস্ট কি করবো, প্রত্যেকটা চ্যাপ্টারের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমরা একটু দেখবো এবং এই সূত্রগুলো কিভাবে আসছে সেগুলো আমরা একটু লিখে রাখবো এবং এখান থেকে যে জিনিসগুলো আসতে পারে সেগুলো একটু দেখতে বলবো, সেগুলো একটু তোমরা পড়ে নেবে। তো আজকে আমরা প্রথমে শুরু করবো হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা দিয়ে। নিউটনীয় বলবিদ্যা। দেখো, আমরা নিউটনীয় বলবিদ্যা থেকে প্রথমে যে জিনিসটা আসবে, বলের যে প্রকারভেদগুলো আছে, যেমন আমরা কি মৌলিক বলগুলো, এই দেখো মৌলিক বল কয়টা? 4টা না? একটা হচ্ছে কি আমরা কি মহাকর্ষীয় বল, তারপর হচ্ছে কি 2 নম্বর হচ্ছে কি তড়িৎ বল, তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে কি সবল নিউক্লিয় বল, তারপর হচ্ছে 4 নম্বর যে বলটা দুর্বল নিউক্লিয় বল। এই যে 4টা বল আছে, এই বলগুলো তোমাদের জানতে হবে। এই 4টা বল সম্পর্কে তোমরা একটু জানতে হবে যে সবল নিউক্লিয় বলের ক্ষেত্রে কি গ্রেভিটর কণা, আর এইখানে তড়িৎচুম্বক বলের জন্য আমরা কি ফোটন কণা, আর দুর্বল নিউক্লিয় বলের জন্য কি আলফা এবং বিটা কণা কি হয়, নিঃসরণ হয়। এটা কি হয়? তেজস্ক্রিয় নিষ্করণের জন্য তেজস্ক্রিয় নিষ্কাশন। এই জিনিসগুলো একটু মনে রাখবা এবং এখানে কাঠটার কত তুলনা সেটা আমাদের দেখতে হবে। দেখো, সবল নিউক্লিয় বলটা হচ্ছে আমাদের কি দুর্বল নিউক্লিয় বল থেকে কত 10 টু দি পাওয়ার কত হচ্ছে আমাদের কি মহাকর্ষ বল, এটা থেকে কত গুণ 10 টু দি পাওয়ার 31 বা 34 এতটুকু গুণ। এটা আমরা কি জানি, এগুলো একটু পড়বো। তো এই জিনিসগুলো যদি জানো তাহলে হবে। তো আমরা চলো তারপরে আসো আমরা এখান থেকে কি কি আসতে পারে। সবল নিউক্লিয় বল গেল, তারপরে আসো আমাদের সূত্রগুলো আসতে পারে। মহাকর্ষীয় বলের সূত্রটা দেখো, আমরা হচ্ছে নিউটনের সূত্রগুলো, নিউটনের মহাকর্ষীয় বলের সূত্র আমরা কি জানি, নিউটনের গতির সূত্র। দেখো, নিউটনের গতির সূত্র যেটা আছে আমাদের প্রথম সূত্র, সেটা হচ্ছে কি আমাদের কি জড়তার ভ্রামকের সূত্র। সেটা হচ্ছে আমাদের কি জড়তার সূত্র মানে কি বস্তুটা যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকার যে প্রবণতাটা, সেটা হচ্ছে আমাদের কি নিউটনের হচ্ছে কি জড়তার সূত্র। যেমন আমরা এখানে কিছু বলতে পারো, এখানে আমরা অনেকগুলো বল প্রয়োগ করলাম, এটার উপর F বল প্রয়োগ করলাম, এখানে আমরা F2 বল প্রয়োগ করলাম, এখানে আমরা F3 বল প্রয়োগ করলাম, এখানে আমরা F4 বল প্রয়োগ করলাম। দেখো F4 বল প্রয়োগ, দেখো এখানে আমরা কি যখন বস্তুটা যে অবস্থায় আছে তাহলে এখানে কি এর মানটা কত? 0। দেখো যখন ত্বরণ 0 হবে তখন আমাদের বস্তুটা কি থাকবে? স্থির অবস্থায়। এটা নিউটনের কি গতির প্রথম সূত্র বা জড়তার সূত্র আমরা যেটা জানি, প্রথম সূত্র থেকে আমরা লিখতে পারি সামেশন অফ F = 0। যদি কখনো বস্তুটার উপর নিট বল 0 হয় তাহলে কি হবে? ত্বরণটা কত হবে? ত্বরণ এটা কত হবে? 0 হবে। এটা হচ্ছে জড়তার আমরা কি নিউটনের গতির প্রথম সূত্র। এটা হচ্ছে আমরা কি নিট বল। এটা আমাদের গেল নিউটনের গতির কি প্রথম সূত্রটা। তাহলে আমরা চলো আমরা নিউটনের গতির কি দ্বিতীয় সূত্রটা দেখবো। যে নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা কি বলবেগের হার প্রযুক্ত বলের কি সমানুপাতিক। এখান থেকে যে বলগুলো দিয়ে সূত্র আসে সেগুলো আমরা একটু দেখবো। চলো আমরা নিউটনের দ্বিতীয় সূত্র, দেখো নিউটনের দ্বিতীয় সূত্র আমাদের কি বলছে, যে নিউটনের দ্বিতীয় সূত্রে আমাদের বলা হয়েছে যে আমাদের কি ভরবেগের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল কি ভরবেগ পরিবর্তনশীল হতে বল যেদিকে ক্রিয়া করে। তো আমরা সেটা দেখো, আমরা ভরবেগটা আমরা বস্তুটা ধরে নিতে পারি। এখানে একটা বড় বস্তু, এই বড় বস্তুটা আদিবেগ হচ্ছে u1, এখান থেকে সে কি করছে? ভরবেগ পরিবর্তন করছে, সেই সময় নিতে কত? ব্যাগটা পরিবর্তন করে কত গেছে? m বলের বস্তুটাই, এবং ব্যাগটা হয়ে গেছে কত? v2। এদের ভরবেগের পরিবর্তন হয়। ভরবেগটা কাকে বলে আগে আমরা এটা আগে একটু দেখো। তারপরে এদের প্রযুক্তি হার আমরা ভরবেগটাকে প্রকাশ করার কি দ্বারা, আমরা এখান থেকে লিখতে পারবো F প্রপোর্শনাল P dP/dt। আমরা এইটুকু জানি ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং এখান থেকে লিখতে পারি F = A dP কত? dt। তো এটা হচ্ছে আমাদের ভরবেগের প্রযুক্ত বলের আমরা দ্বিতীয় সূত্র, এটা একটু লিখতে পারি। এখন আমরা যখন 9 এ পড়ে আসছি সেই সূত্র অনুসারে আমরা যেটা লিখতে পারবো F = mv - কত nu/কত p।
এম এফ ডিভাইড বাই কত টি। এখানে এম দ্বারা কি বোঝানো হইতেছে, এম দ্বারা বোঝানো হইতেছে আমাদের কি এই বস্তুটার বল, আর বি দ্বারা বোঝানো হচ্ছে সেন্টার, আর ইউ দ্বারা বোঝানো হচ্ছে কি আদিবেগ বোঝানো হইতেছে। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের মেন জিনিস যে সূত্রটা। এইখান থেকে আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা আরেকটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে এফ ইকুয়াল টু আমাদের কত এম, এটা হচ্ছে এফ সমান এম। এখন আমাদের অনেক সময় বলতে পারে যে বস্তুটার বল শূন্য না হয়ে বস্তুটার ত্বরণ বল কত কখন শূন্য হতে পারে। দেখো আমরা এই জিনিসটা একটু মনে রাখবা। এখানে একটা সূত্র গেল, ধরো বস্তুটা আমাদের কি আছে, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার উপর আমরা কি করলাম যে বল শূন্য না হয়েও, এখানে এম এর মানটাও শূন্য না হয়েও কি হবে আমাদের বলটা শূন্য হবে, বল শূন্য হবে। এখন এটা এফ এর মানটা শূন্য হবে, কখন শূন্য হবে সেটা আমরা একটু দেখতে হবে। কখন শূন্য হবে দেখো তো, আমরা কি পাবো এফ সমান আমরা কত এম এ না, এফ প্রপোর্শনাল কত লিখতে পারো, প্রপোর্শনাল এ লিখতে পারো, কারণ আমরা বলটা নির্দিষ্ট। তাহলে আমরা কি বস্তুটার ত্বরণ যদি শূন্য হয় তাহলে আমরা কি হবে বলটা শূন্য। তাহলে আমরা বল শূন্য হতে গেলে আমরা কি পড়ছি বলো তো, আমরা পড়ছিলাম না ডি ডিটি বি। আচ্ছা আমরা কি বি এ ইকুয়াল টু আমরা কত ডি বি ডিভাইড বাই কত ডিটি করে আসছিলাম। তাহলে এখন দেখো তো আমরা বিটা যদি শূন্য হয় ব্যাগের অন্তর্গত বিটা যদি আমরা কি হয়ে যায় ধ্রুবক হয়ে যায়, বিটা কি থাকে নির্দিষ্ট থাকে, নির্দিষ্ট। বা আমরা কি বলতে পারি যদি ধ্রুবক হয় তাহলে আমরা কি হবে ত্বরণটা কত পাবো শূন্য পাবো, ত্বরণ কত শূন্য, এ ইকুয়াল টু ত্বরণ আসবে কত শূন্য। এটা হচ্ছে আমাদের নিউটনের কি গতির কি দ্বিতীয় সূত্র থেকে। আমরা এই জিনিসগুলো একটু মনে রাখবা। তো এখন আমরা আসলে আরেকটা জিনিস এখান থেকে আসবে, সেই জিনিসটা আসতে পারে যে একটা বস্তু আছে, ধরো এখানে আমরা একটা বস্তু চিন্তা করতে পারি, এই বস্তুটার উপর আমরা যদি কি করি অনেকগুলা বল ক্রিয়া করাই, এখানে আমরা অনেকগুলা বল দিলাম, এখানে আমরা ধরো F1 বল, এটা হচ্ছে আমাদের F2 বল, এখানে F3 বল, এটা হচ্ছে আমাদের F4 বল। এই বস্তুটার উপর আমরা 4টা বল দিয়েছি। তো যদি তুমি অনেকগুলা বল ক্রিয়া করে একসাথে, এখন এখানে ক্রিয়া করার ফলে যদি একটা ত্বরণ সৃষ্টি হয়, ধরো আমাদের এই পরিমাণ ত্বরণ সৃষ্টি হইতেছে এই বলটার উপর, তখন আমরা নির্বল একটা হবে না। তো এই বস্তুটা ত্বরণ নিয়ে কি করবে সামনের দিকে হয় কেবল পিছন দিকে যাবে। আমরা এই নির্বলটা আমরা বস্তুটা একটু আগে বললাম কি এফ সমান কত, এফ সমান আমাদের কত এম, এই বস্তুটার উপর বল প্রয়োগের ফলে যে ত্বরণ সৃষ্টি হয় সেটা আমাদের কি বল বুঝি। তাহলে এখন দেখো এটার উপর আমরা একটা নির্বল তৈরি হবে, সামেশন অফ এফ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো সামেশন অফ ইকুয়াল টু এম এ। তাহলে বস্তুটার উপর নির্বল বস্তুর ত্বরণের কি সমানুপাতিক, তাহলে আমরা এখানে কি সামেশন অফ এফ প্রপোর্শনাল কত লিখতে পারি এ লিখতে পারি। এটা একটু লিখে নিবা যে সামেশন অফ এফ প্রপোর্শনাল এ মানে কি বলছে বস্তুটার কি বলবেগটা হচ্ছে আমাদের কি বস্তুর বলটা হচ্ছে কি বস্তুর ত্বরণের কি সমানুপাতিক। এটা একটু মনে রাখবা। তো এখান থেকে এই জিনিসটা আসতে পারে অনেকগুলো বল, এদের কি নির্বলটা কি হতে পারে সমান হতে পারে। তো আশা করি আমরা যেই টপিকগুলো একটু দেখাইলাম এগুলো তোমরা কি করতে পারবা মনে রাখতে পারবে। আসো আমরা নিউটনের কি তৃতীয় সূত্র দেখব। আমরা নিউটনের তৃতীয় সূত্র, নিউটনের তৃতীয় সূত্র, নিউটনের তৃতীয় সূত্র। দেখো আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা কি লিখতে পারি, দেখো নিউটনের তৃতীয় সূত্র বলতে কি বোঝাচ্ছে একটা বস্তুর উপর তুমি যতটুকু বল প্রয়োগ করো বস্তু ঠিক সমপরিমাণ কি করবে বল ক্রিয়া করবে। আমরা ধরে নিতে পারো এটা একটা বস্তু, এই বস্তুর উপর তুমি পরিমাণ বল প্রয়োগ করছো, বস্তুটা কি করবে তোমাকে ঠিক সমপরিমাণ বল দেবে। তো সে কি তার বিপরীত দিকে একটা কি সমান বল দেবে। তাই নির্বল আমরা যদি F1 চিন্তা করি এটা F2, তাহলে আমরা কি নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা কি লিখতে পারবো যে F ইকুয়াল F1 ইকুয়াল কত মাইনাসের কত আসবে F2। তাহলে সে কি করবে সমান এবং কি বিপরীতমুখী বল দেবে। এটা হচ্ছে নিউটনের আমরা কি তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্র থেকে আরেকটা জিনিস বের করতে পারি, এটা কি ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল। একটা বস্তুর উপর যতটুকু ক্রিয়া করবা ঠিক সে সবগুলো বলে কি বলবো প্রতিক্রিয়া দিবে। যখন আমরা প্রতিক্রিয়া দিচ্ছে ধরো এটার উপর এদিকে কি করতেছে F1 বল ক্রিয়া করতেছ এবং এইখান থেকে আমরা বস্তুটা কি করতেছে F2 বলে কি করতেছে তাকে তোমাকে কি করতেছে প্রতিক্রিয়া দিতেছে। এদের মধ্যবর্তী কোণ কত 180 ডিগ্রি। এই জিনিসগুলো একটু আমি শীঘ্র আসবে, এগুলো হচ্ছে কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসার মতো একটা প্রশ্ন। তো এই দুই জিনিসগুলো একটু মনে রাখবা। তো আশা করি এখান থেকে আমাদের যেই তিনটা বোঝালাম তা আশা করি এইটুকু তোমার ক্লিয়ার হবে। পরে আসো আমরা ভরবেগের সংরক্ষণশীলতা নীতি দেখো, আমরা ভরবেগের সংরক্ষণশীলতা নীতিটা এবার একটু দেখি। প্রথমত আসো ভরবেগের রক্ষণশীলতার নীতি।
আমি যে বাসায় থাকি এই বাসার পাশে যে কি পরিমাণ কাজ করা হয় আল্লাহ জানে, চারপাশে বাসা আর বাসা। দেখো আমরা ভরবেগের সংরক্ষণশীলতার নীতি এই জিনিসটা আমরা কি বোঝায়, এটা সাধারণভাবে আমরা ধরো একটা বস্তু আছে এখানে, এই বস্তুটাকে আমরা একবার সংঘর্ষের আগে ধরো আমরা এখানে আরেকটা বস্তু আছে m2 বরের বস্তু, এইখানে আমরা m1 বরের একটা বস্তু, এরা দুইটা কি আছে সংঘর্ষ ঘটাবে, তখন এদের মধ্যে যে ভরবেগটা থাকবে আদি অবস্থায় যে ভরবেগ এবং শেষ অবস্থায় ভরবেগটা কি থাকবে সমান থাকবে। এটা হচ্ছে আমাদের কি ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মানে বুঝাইতেছে দুইটা বস্তুর কি ভরবেগটা কি সবসময় কি থাকে সমান থাকে, তখন আমরা কি ভরবেগ বলবো। তাহলে আমরা এখানে বলতে পারি এই দুই অবস্থায় ধরি না আমরা এটা দুইটা কি করছি আদি বেগ একটার জন্য কত u1, এটা আদি বেগ কত u2, এদের মধ্যে যখন আদি একটা আছে ভরবেগটা আছে তখন কেমন হবে, এর ক্ষেত্রে আমরা ভরবেগটা যেটা পাবো দেখো আমরা m1 m2 তাহলে আমরা এখানে কি এই দুইটার ভরবেগটা আমি কি এই যোগফল তাহলে আমরা কি pi প্লাস কত এখানে আমরা কত pi1 এখানে কত pi2 ইকুয়াল, এখন ধরো সংঘর্ষ হয়ে গেল এরা দুইটা কি হচ্ছে দুই দিকে দুইটা বেগ প্রাপ্ত হয়েছে, এটা হচ্ছে কত b1 এটা হচ্ছে b2 এটা হচ্ছে m2 এটা হচ্ছে কত আমাদের m1, আচ্ছা যেটাই হোক এটা হচ্ছে m1। এদের মধ্যে যে ভরবেগটা হবে এটার ক্ষেত্রে এই দুটো ভরবেগের যোগফল কি সমষ্টি হবে দুই ক্ষেত্রে সমান হওয়া লাগবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কত pf1 প্লাস কত pf2, তাহলে দুইটাই কি হওয়া লাগবে সমান হওয়া লাগবে। অথবা আমরা এখানে বলতে পারি যে p1 প্লাস কত pf ইকুয়াল কত হবে 0, তাহলে দুইটা ভরবেগটা কি হওয়া লাগবে সমান হওয়া লাগবে। চলো বুঝছো এই জিনিসটা একটু মনে রাখবা, p1 প্লাস p2 এইটার কি ভরবেগটা সবসময় কি থাকবে একটা ধ্রুব সংখ্যা থাকবে, pi প্লাস কত pf ইকুয়াল কত একটা ধ্রুব সংখ্যা। এটা হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। আসলে আমরা একটু ভরবেগটা নিয়ে আলোচনা করে ফেলি তাহলে আমাদের আরেকটু ক্লিয়ার হয়ে যাবে ভরবেগটা কি। দেখো আমরা ভরবেগ থেকে যে জিনিসগুলো আসতে পারে ভরবেগ, দেখো ভরবেগটা আমাদের হচ্ছে p কত আমরা কি বলে mv বলা হয়, এখানে আমরা m টা কি ভেক্টর রাশি, এই ভরবেগটা কি রাশি ভেক্টর রাশি, ভরবেগ হচ্ছে কি ভেক্টর রাশি। তাহলে দেখো এখান থেকে আমরা ভরবেগের এককটা আসতে পারে মাত্রা আসতে পারে একক, তাহলে দেখো ভরবেগের এককটা আমরা কি পাবো সেটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, আর মাত্রাটা কত আসবে দেখো মাত্রাটা আসবে কত m l 3 কত 1, এটা হচ্ছে কি ভরবেগের মাত্রা এবং একক। তাহলে আমরা ভরবেগের সাথে সম্পর্ক আমরা পাই গেলাম, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। তো চলো আমরা এখন কিছু দেখবো নিউটনের গতির তৃতীয় সূত্র বা ভরবেগের সংরক্ষণশীলতা নীতি কিছু ব্যবহার দেখি। যেমন আমরা হচ্ছে কি ব্যবহারটা দেখি, ব্যবহার দেখো এখানে আমাদের জাস্ট দুই একটা সূত্র আসতে পারে, একটা হচ্ছে বন্দুকের ক্ষেত্রে, এটা হচ্ছে একটা বন্দুক এর ভিতরে একটা গুলি আছে, এই গুলিটা আছে এখান থেকে একটা গুলি বের হয়ে যাচ্ছে, দেখো আমরা এই বন্দুকের বরটা হচ্ছে কত m, বন্দুকের বর m এবং বন্দুকটা যখন আদি অবস্থা সেখানে গুলিটা ছিল, এখানে গুলির বরটা হচ্ছে কত গুলির বর হচ্ছে স্মল m, দেখো এই গুলির বর কত স্মল m এবং বন্দুকের বর কত m। এখন আমরা গুলির একটা ব্যাগ আছে আদি গুলি বন্দুক থেকে গুলিটা বের হয়নি, যখন তুমি বন্দুক থেকে গুলিটা বের করে ফেলবা এখান থেকে একটা গুলিটা বের করে ফেলছো এবং গুলির একটা ব্যাগ ছিল সেটা ব্যাগ হচ্ছে বি এবং বন্দুকটা কি করে সে কি করে সামনের দিকে না দেখে পিছনের দিকে যায় সেই ব্যাগটা কত বি এবং বন্দুকের বর এম গুলির বর কত এম। তাহলে আমি এই ক্ষেত্রে এই অবস্থায় কি আমাদের আদি ভরবেগটা কি যোগফল কি সমষ্টি শূন্য না, এই অবস্থায় আমরা একটা পাবো, তাহলে আমি এখানে লিখতে পারবো এম বি প্লাস কত এম বি ইকুয়াল কত 0, তাহলে আমরা কি লিখতে পারবো যদি আমি বন্দুকের ব্যাগটা বের করি তাহলে বন্দুকের ব্যাগ বি ইকুয়াল টু আমরা দেবো মাইনাস এম বি ডিভাইডেড বাই কত mb divided by capital N, এটা হচ্ছে আমাদের কি বন্দুকের ব্যাগের সূত্র। এই জিনিসটা একটু মনে রাখবা, এটা আসতে পারে এখানে কিন্তু আমরা এমসিকিউ দিতে পারে। পরে আসো আমরা হচ্ছে রকেটের ক্ষেত্রে আমরা আসতে পারে, রকেট কি করে উপর দিকে যায় সেটা কি ভরবেগের কি কোনটা ব্যবহার করে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি ব্যবহার করে কি করে রকেট কি করে উপর দিকে যায়, এখান থেকে তোমার প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। তারপর এখান থেকে তোমার যেটা আসতে পারে ধরো আমরা এটা একটা রকেট, এটা রকেট থেকে করতেছে এমবরে অনেকগুলো গ্যাস আছে এখান থেকে গ্যাসগুলো বের হয়ে যাচ্ছে, কি করতেছে একটা সময় নিয়ে কি করবে সেই গ্যাসটা কি করবে বেরিয়ে যাবে। এখন যখন গ্যাসটা বেরিয়ে যায় তখন এর মধ্যে একটা কি ধাক্কা বল অনুভব করে, সে কি এর পরিমাণ বল অনুভব করে এবং এই রকেটটা কি করবে একটা ব্যাগ এখান থেকে গ্যাসগুলো কি করবে একটা ব্যাগে নিক্ষিপ্ত হবে না, তখন এর মধ্যে যে বলটা উৎপন্ন হবে বলটা লাভ করবে সেই বলটা কত সেই বলটা হচ্ছে ডেল এম ডিভাইডেড বাই কত ডেল টি ইনটু কত বি, ডেল টি ইনটু কত বি। এটা হচ্ছে আমাদের কি ওই রকেট থেকে যে পরিমাণ বলটা বের হইতেছে সেই বলের পরিমাণ। ওকে
এখন আসলে আমরা পরবর্তী হচ্ছে নিউটনের বলবিদ্যার আরেকটা টপিক, সেটা হচ্ছে আমাদের ঘূর্ণন গতি। আমি ঘূর্ণন গতির কিছু জিনিস দেখবো, এখানে যেগুলো আসতে পারে হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি, দেখো ঘূর্ণন গতির ক্ষেত্রে প্রথম আমাদের যেটা আসবে সেটা হচ্ছে আমাদের কি কৌণিক সরণ। আমরা কৌণিক সরণটা কি, কৌণিক সরণ। দেখো আমরা এটা একটা বস্তু ঘুরতেছে, এখানে কেন্দ্র করে এই যে কৌণিক বরাবর যে ঘূর্ণন সরণটা হবে সেটাকে বলা হয় কি আমাদের কৌণিক সরণ। এই থিটার মানটা হচ্ছে কি আমাদের কৌণিক সরণ। তারপরে আসতে পারে আমরা কি কৌণিক বেগ আসতে পারে, পরে কি পাবো কৌণিক বেগ। এই কৌণিক বেগটাকে প্রকাশ করে কি দ্বারা, ওমেগা দ্বারা। সে কি করে কৌণিক বেগ নিয়ে একটা ওমেগা বেগে কি করে একটা বস্তুটা কি করতে থাকে, ঘুরতে থাকে, একটা সমকৌণিক বেগে ঘুরতে ঘুরতে একসঙ্গে ঘুরতে থাকে। এই কৌণিক বেগটা বলে, এটা হচ্ছে কি আমাদের সূত্রটা কি, সূত্রটা হচ্ছে ডি থিটা ডিভাইড বাই কত পিটি। অথবা আমরা যদি লিমিটের সাথে লিখি যে লিমিট হচ্ছে কত ডেল টি টেন্ডস টু 0 ডেল থিটা ডিভাইডেড বাই ডেল টি। এটা আমরা লিখতে পারবো জাস্ট ডেল থিটা ডিভাইডেড বাই ডেল টি। ওকে, তারপর আসো আমরা এখান থেকে কৌণিক বেগের সূত্রগুলোকে কি জানি, বি ইকুয়াল টু ওমেগা, বি ইকুয়াল টু কত, সরি ওমেগা ইকুয়াল টু আমরা বি বাই কত লিখতে পারি, বি বাই আর। এন্ড বি বাই আর মানেটা কি, এখানে দেখো এই কেন্দ্রটা কি, সে কি করে আর একটা ব্যাসার্ধ নিয়ে রৈখিক বরাবর একটা ব্যাগ থাকবে, সেই রৈখিক ব্যাগটা কত বি। এই যে সূত্রটা হচ্ছে আমরা কি ব্যাগের সূত্র, বুঝছো? এটা আমাদের গেল। এখন আসলে আমাদের কৌণিক ত্বরণটা দেখি, এটার এককটা কি করছো, কারণ এটার এককটা হচ্ছে একক হচ্ছে কি রেডিয়ান পার কত সেকেন্ড। কৌণিক বেগের একক হচ্ছে কি রেডিয়ান পার সেকেন্ড। তারপরে আসো আমরা কি পাবো কৌণিক ত্বরণ। দেখো আমরা কি বের করবো, পরেরটা হচ্ছে কি কৌণিক ত্বরণ। দেখো কৌণিক ত্বরণের ক্ষেত্রে কি কাজটা করে, এই বস্তু কি করে এভাবে কি করতে থাকে, কৌণিক বরাবর ঘুরতে থাকে। আমরা জানি কি এটা কৌণিক বরাবর যে ঘুরতেছে যে ত্বরণটা নেয় সেটাকে বলা হয় কৌণিক ত্বরণ, এটাকে প্রকাশ করে আলফা দ্বারা। এটা আমরা কি বলবো, ব্যাগের অন্তরিক্ষকে বলা হয় কৌণিক, ব্যাগের অন্তরিক্ষকে বলা হয় আমাদের কি কৌণিক ত্বরণ। তাহলে আমরা এখানে লিখতে পারবো ডি ডিটি আলফা। তাহলে এটা যদি এইভাবে লিখি তাহলে আমরা এখান থেকে যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের কত, সরি এখানে আলফা না, এটা হচ্ছে ওমেগা। তাহলে আমরা ডি ডিটি হচ্ছে কত ওমেগা হবে। তাহলে আমরা কত কৌণিক ত্বরণের সূত্রটা কি আসবে, এটা হচ্ছে ডি স্কয়ার বাই, এটা আমরা এবার জানি না অবশ্যই কি আসছে ডি স্কয়ার বাই আর আসবে। অথবা তুমি এখান থেকে আরেকটা সূত্র পাবো। দেখো আমরা কি করছি বলো তো, ওমেগা ইকুয়াল টু বি বাই আর। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো ওমেগা বি কত আমরা লিখতে পারি বলো তো, এখানে আমরা ওমেগা ডিভাইডেড বাই কত আর লিখতে পারি, আমরা ওমেগা স্কয়ার আর লিখতে পারি। এটা আমাদের কি কৌণিক ত্বরণের সূত্র। এই সূত্রটা মনে রাখবা, এটা হচ্ছে কি আমাদের কৌণিক ত্বরণ। দুইটা, একটা হচ্ছে রৈখিক বেগ দেওয়া থাকলে ব্যাসার্ধ থাকবে, আর কৌণিক বেগ দেওয়া থাকলে ব্যাসার্ধ থাকলে আমরা কৌণিক ত্বরণটা বের করতে পারি। এবং আরেকটা জিনিস আমরা জানি, এটুকু মনে রাখতে হবে, বুঝছো? এখন আসলে আমরা দেখো ঘূর্ণন গতির প্রাস দেখবো। আমাদের ঘূর্ণন গতির প্রাস, আমাদের ঘূর্ণন গতির প্রাসটা মানে একটা অক্ষকে কেন্দ্র করে অনেকগুলো কণা কি করতে থাকে, তিনি ঘুরতে থাকে। যেমন তুমি সাইকেলের চাকা চিন্তা করতে পারো, এটা আমাদের R1, এটা R2, R3, R4, R5 and R6। এইগুলো আমাদের কি আছে, অনেকগুলো কণা আছে, এখানে একটা কণা, এখানে আরেকটা কণা, এখানে আরেকটা কণা। এগুলো কণাগুলোর বড় একটা নির্দিষ্ট, তাহলে আমরা এটা হচ্ছে M1, এটা হচ্ছে আমাদের কত M2, এটা হচ্ছে M3, এটা হচ্ছে আমাদের কত M4, এটা হচ্ছে কত আমার M5, এটা হচ্ছে কত আমাদের M6। এরকম করে অনেকগুলো কণা কি করে, সেই করে একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে ওমেগা কৌণিক বেগে ঘুরতেছে। তখন এর মধ্যে একটা বাধা সৃষ্টি করবে, সেই বাধাটা হচ্ছে আমাদের কি জড়তার ভ্রামক। এই বাধাটাকে আমরা বলবো জড়তার ভ্রামক বা ঘূর্ণন গতির বাধা। এখন দেখো যখন এইটা কি করবে, একটা ওমেগা কৌণিক বেগে ঘুরবে, তখন আমাদের কি এখানে কৌণিক বেগে ঘুরতেছে, এভাবে কি করছে কৌণিক বেগে ঘুরে, তখন আমরা একটা রৈখিক বেগ থাকে, সেই বেগটা হচ্ছে পি। যখন এই কণাগুলো ঘুরতেছে তখন এর মধ্যে একটা কি মোট গতিশক্তি উৎপন্ন হবে। সেই মোট গতিশক্তিটা কত, এখানে আমরা মোট গতিশক্তি, মোট গতিশক্তি, এখানে মোট গতিশক্তি ই কে ই সমান আমরা কি হাফ কত আমরা লিখতে পারি, হাফ আমাদের কি লিখতে পারবো এম কত এম বি স্কয়ার, এম কত সামেশন অফ এম বি স্কয়ার। দেখো এখানে সবগুলা বস্তুটার ব্যাগ এবং কি এদের কি বর্গের কি স্কয়ার। তাহলে এখানে এতটুকু লিখতে পারি এম আই অথবা বি আই, তো সামেশন অফ এম আই বি আই ইকুয়াল, মানে এই কোণাটার ব্যাগ আছে একটা, কোণাটা ব্যাগ নিয়ে ঘুরতেছে, এই কোণাটা একটা ব্যাগ নিয়ে ঘুরতেছে, এবং এটার একটা বড় আছে, এখানে একটা রৈখিক ব্যাগ আছে, এদের গতিশক্তি আছে। তাহলে আমরা এর সাথে আমরা যে সূত্রটা বের করবো কত লিখতে পারবো হাফ কত, আমরা হাফ লিখতে পারি, আমরা এখানে লিখতে পারবো 1/2 অর্থাৎ সামেশন অফ এম আই
কত mi ওমেগা স্কয়ার আর স্কয়ার। আমরা কি b ইকুয়াল টু ওমেগা আর করছি না, এখানে কি লিখতে পারি। তাহলে আমরা এখানে দেখো যে জিনিসটা আমরা আছে এখানে m তো ধ্রুবক, সবগুলোকে আমরা কি বল কি এক একটা বল কি আলাদা না, তাই আমি এখানে কি ওমেগা কৌণিক বেগ বলতেছি, ওমেগাটা ধ্রুবক, তাহলে b ইকুয়াল টু কি লিখতে পারবো জাস্ট 1/2 তাহলে ওমেগা স্কয়ার সামেশন অফ mi আর i স্কয়ার। তাহলে দেখো এইটুকু আমাদের একটা গতিশক্তি পাইলাম। এখন আমাদের মেইন সূত্রটা আসবে কত, এইটা m কত আমরা i সমান আমরা লিখতে পারি কত সামেশন অফ m i আর i স্কয়ার। তাহলে এখানে আমরা i সমান কত লিখতে পারবো m r স্কয়ার। তাহলে এটাকে আমরা বলবো জড়তার ভ্রামক, তাহলে দেখো জড়তার ভ্রামককে i দ্বারা প্রকাশ করা এইটুকু আমরা জানি। এখান থেকে আমরা গতিশক্তির সাথে জড়তার ভ্রামকের সম্পর্কটা কি আসবে 1/2 ওমেগা স্কয়ার i ওমেগা স্কয়ার এই সূত্রটা আসতে পারে। জড়তার ভ্রামকের কি সূত্রটা হচ্ছে কত m স্কয়ার i ওমেগা স্কয়ার, এইটুকু আসবে, বুঝছো। এতটুকু যদি তুমি মনে রাখতে পারো তাহলে ওটা আসবে। এখান থেকে আমাদের জড়তার ভ্রামকের সাথে সম্পর্কটা কি দেখো, আমরা i ইকুয়াল টু কত 2e লিখতে পারি, i ইকুয়াল টু 2e। তাহলে জড়তার ভ্রামক কি গতিশক্তির কত দ্বিগুণ, এটা আসতে পারে, হয় এটা আসতে পারে জড়তার ভ্রামক কি গতিশক্তির কত হবে দ্বিগুণ হবে। আমি তোমাদেরকে জাস্ট অল্প সময়ে ফুল চ্যাপ্টারটা একটা রিভাইজ দিয়ে দিচ্ছি। দেখো এতটুকু যদি হয় তাহলে এখানে কি জড়তার ভ্রামকের একক লাগবে না, একক, তাহলে দেখো তো বলের একক কি কেজি, ইয়ার একক কি মিটার, কেজি মিটার স্কয়ার। তাই এতটুকু পাইলে মাত্রা লাগবে, মাত্রা, তাহলে মাত্রাটা কত, মাত্রাটা হচ্ছে আমাদের কত m l স্কয়ার, এটা হচ্ছে আমাদের কি জড়তার ভ্রামকের মাত্রা, বুঝছো। এখন আমরা এখান থেকে এইটুকুতে গেল। এখন বস্তুটা ধরো আমার কাছে এইভাবে না থেকে সে কি করলো, এখন আমাদের একটা তল বরাবর করতেছে, এটা হচ্ছে একটা তল, এখানে একটা তল, এইখানে যখন এখানে আর ব্যাসার্ধ একটা চাকা ধরে ঘুরতেছে, এই চাকাটা ঘুরলে তখন আমরা কি দুইটা গতিশক্তি কাজ, একটা বি বেগে যাচ্ছে সামনের দিকে, আরেকটা কি করে সে কৌণিক বেগে ঘুরতেছে, ওমেগা কৌণিক বেগে ঘুরে, তখন আমরা জড়তার ভ্রামক কি দুইটা গতিশক্তি হবে, একটা হচ্ছে E ইকুয়াল টু হাফ m b স্কয়ার প্লাস আরেকটা হচ্ছে কি এদের কি কৌণিক জড়তার ভ্রামক যেটা আছে সেইটুকু। তো সেই ক্ষেত্রে আমরা কত লিখবো, কৌণিক বরাবর যে গতিশক্তি সূত্রটা কি পড়ছো 1/2 i কত ওমেগা স্কয়ার। এটা যখন একটা বস্তু কি করবে গলাতে থাকবে তখন কি সেই ক্ষেত্রে কি গতিশক্তির সূত্র তোমরা পাবা, এটা লিখতে পারবে। এখন আসো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি, সেটা হচ্ছে আমরা চক্রগতির ব্যাসার্ধ, দেখো কি পাবা চক্রগতির ব্যাসার্ধ, দেখো আমরা চক্রগতির ব্যাসার্ধ দেখি। ধরো আমরা একটা বস্তু কি করতেছে, একটা অক্ষকে কেন্দ্র করে সে নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে কি করে সে ঘুরতে থাকবে, এই চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে এই কেন্দ্র থেকে ওই বিন্দুটার দূরত্বের বর্গে হচ্ছে কি, তাকে আমরা কি বলবো চক্রগতির ব্যাসার্ধ বলা হয়। তাহলে আমরা এখন দেখো যদি আমরা কি দৃঢ়বস্তু সমগ্র বড় একটা বিন্দু কেন্দ্র করে থাকে এবং নির্দিষ্ট বিন্দু অক্ষের সাপেক্ষে কেন্দ্রবস্তু কি করে ঘূর্ণন থাকে, তখন আমরা কি জড়তা বা কেন্দ্র কি বলি চক্রগতির ব্যাসার্ধ কি দ্বারা প্রকাশ করা। কারণ জড়তার ভ্রামক i ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এটার উপর বলটা কত ধরে নিতে পারো, এটা বল হচ্ছে কত এই, আমরা সেই ক্ষেত্রে কত লিখতে পারবো m k স্কয়ার। তাহলে আমরা কি পাবো k ইকুয়াল টু কত √i/n, এটা হচ্ছে আমাদের কি চক্রগতির ব্যাসার্ধ সূত্র, এটুকু আসবা, এটা আসতে পারে। এখন আসে আমরা জড়তার ভ্রামকের কিছু সূত্র লাগবে, আর কিছু সূত্র আছে, সেটা হচ্ছে আমরা কি, এটা হচ্ছে লম্বাংশের সূত্র। প্রথম সূত্র আমরা জড়তার ভ্রামকের লম্ব অক্ষের উপপাদ্য, কিছু উপপাদ্য আছে, লম্ব অক্ষের উপপাদ্য, দেখো এটা হচ্ছে লম্ব অক্ষের উপপাদ্য জিনিসটা কি, ধরো আমার কাছে এরকম করে অনেকগুলো একটা কণা আছে, এইভাবে যাচ্ছে এইভাবে যাচ্ছে এইভাবে যাচ্ছে, এই অক্ষ বরাবর প্রত্যেকটা অক্ষ বরাবর একটা করে জড়তার ভ্রামক থাকবে, x y অক্ষ বরাবর জড়তার ভ্রামক i y, z অক্ষ বরাবর জড়তার ভ্রামক কত i x, এবং x অক্ষ বরাবর i x আর z অক্ষ বরাবর কত i z। এরা যদি আমরা একটা বিন্দুতে চিন্তা করি, এদের দুইটা জড়তার ভ্রামকের সমষ্টি অপর বা তৃতীয় কোনো জড়তার লম্ব অক্ষের সমষ্টির সমান হবে। এখন ধরো সেক্ষেত্রে কি হবে i z অক্ষ বরাবর জড়তার ভ্রামক i x প্লাস কত i y এর সমান, এটা হচ্ছে আমাদের কি লম্ব অক্ষের জড়তার ভ্রামকের উপপাদ্য বা সূত্র। এটা হচ্ছে কি যখন এই দুইটা অক্ষের জড়তার ভ্রামকের সমষ্টি এদের ওই বিন্দু থেকে ওই অক্ষের উপর লম্ব রেখা লম্ব অক্ষের কি জড়তার ভ্রামকের কি সমান, এটা হচ্ছে কি জড়তার ভ্রামকের হচ্ছে কি
লম্ব অক্ষের উপপাদ্য। এখন আমরা সমান্তরাল অক্ষের উপপাদ্যটাকে, সমান্তরাল অক্ষের উপপাদ্য দেখো। সমান্তরাল অক্ষের উপপাদ্য, ধরো আমার একটা বস্তুর উপর আমাদের কি থাকবে, একটা কেন্দ্র করে, এটা একটা বস্তু, এটা কেন্দ্রটা হচ্ছে কত এখানে জি, এই কেন্দ্রমুখী কেন্দ্রগামী একটা জড়তার ভ্রামক হচ্ছে কত আই জি, এবং এই কেন্দ্র থেকে একটা আর বিন্দুতে বা এইচ দূরত্বে আমরা একটা পৃষ্ঠে এইচ দূরত্বে, ধরো এই দূরত্বে একটা বিন্দুতে আমরা জড়তার ভ্রামকটা বের করবো, এখান থেকে এই দূরত্বে জড়তার ভ্রামক বের করবো। তার মানে কেন্দ্র বরাবর যে জড়তার ভ্রামক সেটা কত আমরা আইজি, এবং এইখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে আর, এবং এখানে একটা বস্তুর বল আছে, তো সেই ক্ষেত্রে জড়তার ভ্রামকের সূত্রটা কি হবে, আই ইকুয়াল টু আইজি লাভের কত এম কত, এই বস্তুটার বল হচ্ছে এম, এবং এখান থেকে কত ব্যাসার্ধ কত আর, এটা কত এম স্কয়ার। এটা হচ্ছে আমাদের সমান্তরাল অক্ষের উপপাদ্য, বুঝছো? এটা আমরা কি করবো, সমান্তরাল অক্ষের উপপাদ্যটা দেখবো। এখন আসলে আমাদের কিছু বস্তুর উপপাদ্যের আমাদের সূত্রগুলো আমাদের জানা লাগবে, এগুলো একটু মুখস্থ করে দিলাম, আমি একটু জাস্ট লিখে দিচ্ছি। দেখো, যদি কখনো জড়তার ভ্রামক, ধরো আমাদের এরকম একটা দৈর্ঘ্য দিয়ে দিছে, এখান থেকে এর দৈর্ঘ্যের একটা অক্ষ এই দিছে, দণ্ড দিছে, যেটা সুষম দণ্ড হতে পারে, এদের মধ্যবিন্দু বরাবর যদি আমরা কখনো বলে এইখান থেকে এইটুকু দূরত্ব, এইটুকু হচ্ছে কত L/2, এটা কত L/2, এই অক্ষের সাপেক্ষে এই বস্তুটার এই দণ্ডটা কি করতেছে, ঘুরতেছে, তখন জড়তার ভ্রামক বের করতে বললো, তখন কত পাবো হচ্ছে কত, এই দণ্ড তার একটা বর থাকবে না, এই দণ্ডটার বর হচ্ছে কত এম, সূত্র পাবার কত, সেটা হচ্ছে কত এম কত এল স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার কত 12। এর চক্রবর্তীর একটা ব্যাসার্ধ পাবা, এর চক্রবর্তীর ব্যাসার্ধটা কি আসবে, এখানে এম এম কাটা যাবে, এখানে কে এর মানটা পাবা, সেটা আসবে কত, যে এল ডিভাইডেড বাই কত রুট ওভার 12। এটা হচ্ছে একটা সুষম দণ্ড বা সমান, যখন দণ্ডটা কি থাকবে একদম অক্ষ বরাবর থাকে, এটুকু একটু লেখা নিও। আরেকটা যদি দণ্ডটার এই সেম দণ্ডটাই কি করবো আমরা, এই দণ্ডটার কি একদম পার্শ্ববিন্দু বরাবর বা এই পি কিউ অক্ষের সাপেক্ষে কি করবো, এই দণ্ডটাকে এল দৈর্ঘ্যের দণ্ডটাকে কি করবো আমরা ঘোরাবো, তখন আমরা জড়তার ভ্রামকটা কি পাবো, আই ইকুয়াল টু, সেটা পাবো যে হচ্ছে এম এল স্কয়ার বাই 3। তাহলে আমরা কে এর মানটা চক্রবর্তীর ব্যাসার্ধ কত পাবো, এটা হচ্ছে এল ডিভাইডেড বাই কত রুট 3, এটা হচ্ছে কি ব্যাসার্ধ। ওকে, আমরা এটা দুইটা গেল। এখন আসো আমরা পাতলা একটা চাকরির কথা চিন্তা করতে পারি, আমরা একটা পাতলা বৃত্তাকার চাকা বা আমরা চিন্তা করতে পারি। এখন বৃত্তাকার কি হতে পারে, কোনো মেয়ে মানুষ যদি হয়, মেয়ে মানুষের চুরি হয়, কানের দুল, এগুলো হচ্ছে কি আমরা বৃত্তাকার একটা চাকা, যদি এরকম একটা চাকা থাকে, ধরো এখানে একটা চাকা আছে বা চাকতি আছে, এটার অক্ষের সাপেক্ষে, এটার ব্যাসার্ধ হচ্ছে আর, এই অক্ষের সাপেক্ষে ধরো আমরা পি কিউ সক্ষম, এর সাপেক্ষে যদি জড়তার ভ্রামক বের করতে বলে, আমরা কি আই ইকুয়াল টু কত পাবো, যখন আমরা একটা বস্তু কি অক্ষের সাপেক্ষে বা একটা চাকরির সাপেক্ষে আমরা জড়তার ভ্রামক বের করতে হয়, তখন সেই ক্ষেত্রে আমরা জড়তার ভ্রামকের সূত্র হচ্ছে 1/2 এম কত আর স্কয়ার। এম মানে কি, এই যে চাকাটার উপর যতটুকু বর আছে, চাকরিটার উপর যত বর আছে সেটুকু। এখন আমরা চক্রবর্তীর ব্যাসার্ধটা কত পাবো, কে এর মান পাবা হচ্ছে আর ডিভাইডেড বাই কত রুট। এই জিনিসটা একটু মনে রাখবা যে এই চাকরিটা কি কেন্দ্রগামী, এটা কোথায় গেছে, কেন্দ্রগামী গেছে, কেন্দ্রগামীর ক্ষেত্রে আমরা কি এটা কি পেলাম, জড়তার ভ্রামক পেলাম। এখন আসো আমরা একটা সিলিন্ডার দেখবো, যদি আমি একটা সিলিন্ডার চিন্তা করি, সিলিন্ডারের ক্ষেত্রে জড়তার ভ্রামক এবং কি চক্রবর্তীর ব্যাসার্ধটা কেমন হতে পারে। এটা একটা সিলিন্ডার, এই সিলিন্ডারে অক্ষ বরাবর, একদম কেন্দ্রের অক্ষ বরাবর যদি আমি চিন্তা করি, এটা পি কিউ, এখান থেকে সিলিন্ডারে একটা কি ব্যাসার্ধ থাকে আর, তখন এই সিলিন্ডারে যদি আমি কি হয়, একটা কি, এটা কি ধরনের সিলিন্ডার হতে পারে, নিরেট সিলিন্ডার, এটা হচ্ছে নিরেট সিলিন্ডার। নিরেট সিলিন্ডারের ক্ষেত্রে আমরা কি জড়তার ভ্রামকটা কি পাবো, সেক্ষেত্রে আয়ের মানটা পাবো, আয়ের মান পাবো 1/2 এম আসবে। এটা হচ্ছে আমাদের একটা নিরেটের জন্য, আমরা কি চক্রবর্তীর ব্যাসার্ধ কত, কে এর মান কত পাবো, তাহলে আর ডিভাইডেড বাই কত রুট 2। দেখো আমরা আগেরটা যা পাইছি এখন এটা কি সেম পাবো। এখন আসো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। এখন এল দৈর্ঘ্যের আয়তকার যদি একটা বস্তু থাকে, এর অক্ষ বা ছেদবিন্দুর সাপেক্ষে যদি জড়তার ভ্রামক বের করতে পারে, ধরো এটা হচ্ছে একটা আয়তকার বস্তু, এই বস্তুটার হচ্ছে কি দৈর্ঘ্যটা কত এ এবং প্রস্থটা কত, প্রস্থ হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের কত প্রস্থ বি। তাহলে দেখো আমরা প্রত্যেকটা অক্ষ যদি চিন্তা করি, এটার অক্ষ এবং এটার অক্ষ,
এদের যে মূল স্যাডোবিন্দু এদের অক্ষের সাপেক্ষে আমরা জড়তার বামকটা বের করতে পারি। কারণ আমরা পিকিউ, তখন আমরা জড়তার বামকের সূত্রটা কি হবে? কারণ পিকিউ অক্ষের সাপেক্ষে জড়তার বামক সূত্রটা বাবা 1/2 রুট ওভার হচ্ছে কত? রুট ওভার কত? এটা আমরা লিখতে পারবো m ডিভাইডেড বাই কত 12, m ডিভাইডেড 12 স্কয়ার প্লাস কত b স্কয়ার। এটা আমি চক্রবর্তীর ব্যাসার্ধ কে মান কত পাবো? এখানে রুট ওভার কত পাবো? রুট ওভার a স্কয়ার প্লাস কত b স্কয়ার বাই 12। এই জিনিসগুলো একটু মনে রাখবে, বুঝছো? এখন আসলে আমরা আরো কিছু দেখি। দেখো এইটুকু গেল, পরবর্তীটা একটা চাকতি আছে, এটা একটা চাকতি। এই চাকতিটা কি থাকে? একটা ব্যাসার্ধ থাকে না? এখন আমরা এই চাকতিটার যে কোনো ব্যাস, ব্যাস মানে কি ব্যাস তো বুঝি, তাই না? এখন আমাদের এখানে আমরা কি ব্যাসের সাপেক্ষে যে কোনো ব্যাস, ব্যাস মানে কি এই কেন্দ্র থেকে একদম কেন্দ্র থেকে অপর কেন্দ্রের দূরত্ব। এখন যে কোনো দিকে ব্যাসের সাপেক্ষে যদি আমি জড়তার ভ্রামকটা বের করতে চাই, কারণ এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের করবো, তাহলে এটা হচ্ছে PQ। এটা আমাদেরকে একটা ব্যাস বুঝাইতেছে না? কারণ কি আমরা চাকরিটাকে একদম অক্ষ বরাবর একদম ই বরাবর যাচ্ছে, সেটার সাপেক্ষে যদি জড়তার ভ্রামকটা আমরা বের করতে হয়, তো সেই ক্ষেত্রে সূত্রটা কি? সেই ক্ষেত্রে সূত্র হচ্ছে যে আমাদের ব্যাস থাকলে সেই সূত্রটা হবে জড়তার ভ্রামকের I = 1/4 m কত স্কয়ার। এখান থেকে প্রশ্ন আসতে পারে। এইবার তাহলে আমরা কি পাবো? চক্রবর্তীর ব্যাসার্ধ কত পাবো? কে মান পাবো যে হচ্ছে কত r/2, বুঝছো? আমরা এইটুকু পাইলাম। এখন ধরো সেম জিনিসটা, এটা তো আমাদের কি ছিল? এই ব্যাসের সাপেক্ষে, আচ্ছা কি চাকরির ব্যাসের সাপেক্ষে, চাকরির ব্যাসের সাপেক্ষে। দেখো আমি চাকরির ব্যাসের সাপেক্ষে আমরা পাইলাম। এখন যদি আমরা চাকরিটা কি করি, চাকরিটা আমরা যদি একদম স্পর্শতল বরাবর যদি চিন্তা করি, এই চাকরিটা একদম এই চাকরিটা আছে, এই চাকরিটার স্পর্শতল আমরা কেন্দ্র থেকে আলগার সাথে স্পর্শতল বরাবর আমরা কি জড়তার ভ্রামকটা বের করি। তো সেই ক্ষেত্রে আমরা কি পাবো? আসলে এটা আমরা একটু দেখেন। এখন আমাদের এইটুকু আছে, একটা হচ্ছে কেন্দ্র, এই কেন্দ্র থেকে এইটুকু ব্যাসার্ধ 4, এটা চাকরিটা একদম স্পর্শতল বরাবর, আমরা চাকরিটা আছে এই চাকরিটার স্পর্শতল, আমরা এটা যদি PQ চিন্তা করি, এটা যদি r হয়, তখন আমরা জড়তার ভ্রামকটা যখন গুণন হয় তখন এই জড়তার ভ্রামকটা কত হবে সেটা বের করতে হবে। সেই সূত্রটা কি? সেই সূত্রটা আমরা লিখতে পারবো I = এই অক্ষের সাপেক্ষে। তো সেই ক্ষেত্রে সূত্র হচ্ছে আমাদের কত 3/2 m কত স্কয়ার। তাহলে আমরা এখানে কি চক্রবর্তীর ব্যাসার্ধটা কত পাবো? এখান থেকে আমরা চক্রবর্তীর ব্যাসার্ধটা বের করতে পারবো। তাহলে m কাটা যাবে, জাস্ট কত 3/2 3/2 ইনটু কত r। এটা হচ্ছে আমাদের চক্রবর্তীর ব্যাসার্ধ, একটা চাকরির ক্ষেত্রে। আশা করি এই টপিকটা তোমার ক্লিয়ার হয়েছে। আসো আমরা পরবর্তী টপিক দেখব। এখন আসো কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ, দেখো আমরা কৌণিক ভরবেগ থেকে আমরা একটা বিন্দু থেকে একটা বস্তুর ব্যাসার্ধ ভেক্টর এবং কি হচ্ছে আমাদের কি বলো তো ওই বিন্দুর ব্যাসার্ধ ভেক্টর ওই বিন্দুর উপর কতটুকু বল প্রয়োগ করছে তার কি ক্রস গুণফলকে আমরা কি বলি? কৌণিক ভরবেগ বলি। ধরো আমরা এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটার উপর আমরা কি করতেছি হচ্ছে আমরা বল প্রয়োগ করতেছি। ধরো আমরা এখান থেকে এই বিন্দু থেকে শিফট করতেছে আর পরিমাণ বিন্দু দূরত্ব আছে, এবং এটার উপর আমরা কি এই দিকে আমরা একটা বল প্রয়োগ করতেছি, ভরবেগটা সেটা হচ্ছে P। এখন এটা যদি আমাদের কি করে এই বিন্দু থেকে এটুকুর উপর থিটা দিয়ে